নমস্কার, আপনারা দেখছেন সময় ৩৬৫। আমি আপনাদের সাথে রয়েছি অনুপম। এসএসসি পরীক্ষা মানেই শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও কিন্তু একটা আইনি জটিলতা থেকে যায়। সেই আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেই অবসানকে মান্যতা দিয়ে গত ৯ বছর পর কিন্তু এসএসসি পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু রাজ্যে শুরু হয়েছে। গতকাল আপনারা দেখেছেন যে এসএসসি পরীক্ষা একটি পরীক্ষা কিন্তু হয়ে গেছে। সেই পরীক্ষা দিয়ে আসার পর ছাত্রছাত্রীরা, বলাই চলে চাকরি প্রার্থীরা, তারা কিন্তু প্রশ্ন তুলছে যে এই এসএসসি পরীক্ষাতে স্বচ্ছতা কতটা। এই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার পর কিন্তু রাজ্য রাজনীতিতে কিন্তু এই তোলপাড় শুরু হয়ে গেছে। আর ঠিক তারই মাঝে আজকে আমরা পৌঁছে গেছি মহামান্য হাইকোর্টে। আজকে আমরা হাইকোর্টের কয়েকজন আইনজীবীদের সঙ্গে কথা বলবো, তারা কি জানাচ্ছে সরাসরি সময় ৩৬৫-র মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সময় ৩৬৫-তে স্বাগত জানাই। গতকাল রাজ্যে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এসএসসি পরীক্ষা, কিন্তু যারা অনেক পরীক্ষার্থী এই এসএসসি পরীক্ষার পদ্ধতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন, স্বচ্ছতা নিয়ে কথা বলছেন, এই প্রসঙ্গে কী বলবেন? না, আমার মধ্যে যদি স্বচ্ছতা নেই মনে হয়, ডাউট থাকে, কোর্ট আছে, প্রক্রিয়াটা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়েছে, যা তার অর্ডার আছে, ভার্ডিক্স আছে, সেই অনুযায়ী পরিষদকে সেই নিয়ম মেনেই পরীক্ষা দিতে হবে। যদি মনে হয় যে এটা মানছে না নিয়ম, তার জন্য কোর্ট খোলা আছে, কোর্টে যাবে। তখন প্যানেলে যা বিচার ব্যবস্থার প্রতি যদি প্যানেল থাকে থাকবে, নাহলে বাদ করে যেতে পারে। এর মধ্যে দ্বিতীয়ত কোনো দ্বারা আছে বলে আমি নিশ্চয় মনে করি। তখন পুরো জিনিসটা তো রাজ্য সরকারের উপরে নেই, আছে মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্টের অর্ডারের ভিত্তিতেই এই এক্সামটা পুনরায় নেওয়া হচ্ছে। আগের প্যানেলকে বাতিল করে টেন্টেডরা যেন এই পরীক্ষায় বসতে না পারে, এই কথা সুপ্রিম কোর্ট বারবারই বলে দিয়েছে। যদি বাজেট সেরকম টেন্টেড কেউ বসে, বা আমরা দেখেছি অন্য জায়গায় বিভিন্ন সময় যে প্রশ্নপত্র পাস হয়েছিল, সেরকম যদি কোনো অসচেতন ঘটনা থেকে থাকে, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট খোলা আছে, কোর্টও চোখ বন্ধ করে বসে থাকে, মানে কোর্টটা ন্যায় বিচারে নিশ্চয়ই মানুষের জন্য। আপনার কাছে আসলে মেন যে প্রশ্ন, যে পরীক্ষা শুরুর আগে থেকে কিন্তু শুভেন্দু অধিকারী, বাংলার বিরোধী দলনেতা, তিনি কিন্তু বারবার বা একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযোগ করছেন যে তৃণমূল টাকা নিয়ে প্রশ্ন বিক্রি করছেন। জিনিসটাকে কীভাবে দেখছেন তো কী বলবেন? আমি অ্যাডভোকেট, আমার পেশা, আমি ডিফেন্স প্র্যাকটিস করি, আমার কাজ ডিফেন্স করা। বিরোধী দলনেতা, তার কাজ বিরোধিতা করা, সে রাজনৈতিক বক্তব্য নিশ্চয়ই তার থাকবে, সে কথাটা তার নিজস্ব বক্তব্য, সেটা রাজনৈতিক বক্তব্য সেটা দিবে, এটা আমি কিন্তু মনে করি। কথা বলবো, আমরা আমাদের মধ্যে পেয়েছি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রমিক বাগচি মহাশয়। শ্রমিকবাবু, প্রথমে সময় ৩৬৫-তে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গতকাল রাজ্যের বহু চর্চিত যে এসএসসি পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন, অনেক পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দিয়েছেন। দেখুন, আমি একটাই কথা বলবো যে এই এসএসসি পরীক্ষা কালকে হয়েছে, এই পরীক্ষাটা মানে সম্পূর্ণরূপে, আমার তো মনে হয়েছে সম্পূর্ণরূপে একটা চিটিং হয়েছে। কেন চিটিং হয়েছে? সুপ্রিম কোর্ট একটা কথা পরিষ্কার বলেছিল তাদের ফাইনাল অর্ডারে, যেটা জাস্টিস চন্দ্রচূড় দিয়ে গেছিলেন। তারপরে অনেক রিভিউ পিটিশন হয়েছে, অন্যান্য বিচারপতিরা শুনেছেন, এবং পরবর্তীকালে যে সমস্ত প্রধান বিচারপতিরা এসেছেন তারা শুনেছেন। সেখানে তারা পরিষ্কার বলে গেছিলেন যে কোনো টেন্টেড ক্যান্ডিডেট তারা কোনো পরীক্ষার প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। এবার হয়তো রাজ্য সরকার দেখাবে, হয়তো এসএসসি বোর্ড দেখাবে যে না, কোনো টেন্টেড ক্যান্ডিডেট এখানে পরীক্ষায় বসেনি, কিন্তু এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে যে একটা চিটিংবাজি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে কোন জায়গা থেকে। যখন এই এসএসসি পরীক্ষা 7 দিন আগে সুপ্রিম কোর্ট যখন বলল যে 7 দিনের মধ্যে কেন টেন্টেড ক্যান্ডিডেট, মানে প্রথমে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করলো যে টেন্টেড ক্যান্ডিডেটদের নাম, অ্যাড্রেস, মানে নাম, রোল নাম্বার পাবলিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে রাজ্যের তরফে যিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এসএসসির তরফে, তিনি পরিষ্কার প্রথমে মিথ্যা কথা বলেছিলেন। পরবর্তীকালে তিনি বললেন যে না, এটা প্রকাশ করা হয়নি। তিনি বললেন যে আমি কালকেই প্রকাশ করে দিচ্ছি। এখন সুপ্রিম কোর্ট বলেছিল 7 দিনের মধ্যে। আপনাদের আমি পরিষ্কারভাবে বলতে চাই, 1804, তারপরে সেদিনই রাত্রিবেলা আরও 2 জন, 1806 জনের নাম বেরিয়েছে। ক্যালকাটা হাইকোর্টে 2022 সালে যদি আপনি
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের মামলা অনুযায়ী আপনি যদি সংখ্যাটা ধরেন, সেক্ষেত্রে রাজ্য সরকার বলেছিল 5,500 টেন্টেড মানে র্যাঙ্ক জাম্প হয়েছে, সিবিআই বলেছিল 6,500-এর একটু বেশি, এবং এসএসসিও বলেছিল 6,500। সিবিআই এর সংখ্যাটা কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, আবার ডিভিশন বেঞ্চ, আবার সুপ্রিম কোর্ট অলওয়েজ স্ট্যাটিক থেকেছে। রাজ্য সরকার কখনো 5,000, কখনো 5,500, কখনো 6,200, কখনো 6,500, বিভিন্ন জায়গায় এফিডেভিট করে বিভিন্ন রকম বয়ান দিয়েছে। আমি যদি রাজ্য সরকারের 6,000 বা 6,500 এইটাই ধরে নিই, তাহলে 1,804 জন আর 6,500 এই দুটো সংখ্যার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। সেই 4,000 যে ক্যান্ডিডেট, অলমোস্ট 4,000 সামথিং যে ক্যান্ডিডেট, তাদের নাম কোথায় গেল? নাকি তাদেরকে আবার ঘুর পথে এই পরীক্ষায় বসিয়ে কোনোভাবে তাদের চিটিংবাজি করে আবার চাকরিটা যাতে তাদের হাতে তুলে দেওয়া যায় সেই পন্থা অবলম্বন করেছে রাজ্য সরকার? খতিয়ে দেখার দরকার রয়েছে। এক। দ্বিতীয়, আমি আরেকটা প্রসঙ্গ বলবো, যদি এখন আপনার মনে হয় যে এসএসসি এই যে পরীক্ষাটা নিয়েছে, এই পরীক্ষাটার মধ্যে অস্বচ্ছতা প্রমাণ করা খুব কঠিন, আমি বলবো যে রাজ্য সরকার বা এসএসসি একটা মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ হচ্ছে যেভাবে তড়িঘড়ি করে পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে অনেক স্টুডেন্টরাই মানে যারা পরীক্ষা দিয়েছেন তারা বলেছেন যে অস্বচ্ছতার একটা অভিযোগ রয়েছে। অস্বচ্ছতা কোথায়? আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য মিডিয়ার কাছে কিছু খবর লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার জন্য বা প্রশ্নপত্র পাওয়ার জন্য 10 লাখ 12 লাখ টাকা অবধি মানে অফার দেওয়া হয়েছে, যে পরীক্ষার একদিন আগে বা পরীক্ষার 6 ঘন্টা আগে প্রশ্নপত্র আপনাদের হাতে চলে যাবে। যদিও পুলিশ বলা হচ্ছে যে এর মধ্যে 2 জনকে নাকি গ্রেপ্তার করেছে এবং বাকিদের সম্বন্ধে খবর জিজ্ঞাসাবাদ চলছে। আমার বক্তব্য হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে কি সঠিকভাবে মান্যতা দেওয়া হয়েছে, নাকি রাজ্য সরকার চিটিংবাজি করে নিজেদের খাপ খুলে যাবে বলে এই রকম ভাবে আবার একটা পরীক্ষা সেটাকে অর্গানাইজ করলো? কারণ যারা জেনুইন ক্যান্ডিডেটস এবং যারা ফেক ক্যান্ডিডেটস, যদি এখানে ফেক ক্যান্ডিডেটস বসে থাকে, আমার তো ধারণা এখানে ফেক ক্যান্ডিডেটসরা বসেছে, এবং এটা যখন চ্যালেঞ্জ হবে, যারা বসতে পারেনি, ওই 16 সালেরই ধরে নিন, যারা ওই রাস্তায় বসেছিল, যারা বসতে পারেনি, যারা অকৃতকার্য তখন থেকে হয়েছিল, বা এই লিস্টে যাদের অলমোস্ট নাম নেই, তা আপনার কি মনে হয় না যে তারা এই ব্যাপারটাকে চ্যালেঞ্জ করবে? আমার তো ধারণা এই পরীক্ষা হাইকোর্ট এবং তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হবে। যোগ্য অনেক যারা যোগ্য ব্যক্তি, যোগ্য চাকরি প্রার্থী, তারা যদি এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ না হতে পারে, তখন কি হবে তার জন্য কোর্ট খোলা আছে। কিন্তু যোগ্যর সঙ্গে অযোগ্যরাও যাতে উত্তীর্ণ হয়ে যায়, সেই জন্য রাজ্য সরকার একটা বড় খেলা খেলে রেখেছে, এবং সেইটাতে চ্যালেঞ্জ করে কার্যত সেইটা খুব একটা কিছু করা যায়নি। সেটা হচ্ছে পরীক্ষায় বসলেই 10 নম্বর। যারা যারা 16 সালের পরীক্ষায় বসেছিল, তারা তাদের নাম রোল নাম্বার দিয়ে যখনই এন্ট্রি করেছে, তারা ওই যে পরীক্ষায় কালকে যে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটায় বসেছে, তারা যত নম্বরই পাক না কেন, তার সঙ্গে এক্সট্রা 10 মার্কস যোগ হয়ে যাবে, যেটা তাদের হয়তো অন্যদের থেকে অনেক, কারণ কম্পিটিটিভ পরীক্ষায় হাফ নম্বরও অনেক সময় মানে পিছিয়ে বা একটা চাকরি পাওয়া না পাওয়ার মধ্যে ফারাক তৈরি করে দেয়। সেখানে একটা পরীক্ষায় বসলেই কিছু ক্যান্ডিডেট 10 নম্বর পেয়ে যাবে, আর কিছু ক্যান্ডিডেট যারা ফ্রেশ, তাদেরকে 0 থেকে শুরু করতে হবে। এটা কিন্তু যোগ্যতার মাপকাঠির ক্ষেত্রে যারা 16 সালে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ বলে আমার মনে হয়। এসএসসির পরেও কিন্তু সংবাদ শিরোনামের যে প্রাইমারি দুর্নীতির যে অভিযোগ বা আদালতের বিচারাধীন বিষয়, এই মুহূর্তে প্রাইমারির মানে তদন্তভার কতটা বা কোন পথে আছে? হ্যাঁ, দেখুন, প্রাইমারির ব্যাপারটা হচ্ছে যে এসএসসি থেকে আমি মনে করি যে প্রাইমারির ব্যাপারে এই চিটিংবাজ রাজ্য সরকার কিছু শিক্ষা নিচ্ছে, যার জন্য প্রাইমারিতে এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে তারা মামলাটাকে সুপ্রিম কোর্ট থেকে আবার রিব্যাক করে আসার পরে গত 20 আগস্ট লাস্ট হিয়ারিং হয়েছিল 32,000 প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে,
সেইটা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, কোনো রকম ফাইনাল অর্ডার আসেনি। এসএসসির ক্ষেত্রে যেমন সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল 31শে ডিসেম্বরের পরে আর কেউ চাকরি করতে পারবে না, টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না, নতুন করে পরীক্ষা হবে না। প্রাইমারির ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো সেরকম কোনো ফাইনাল অর্ডার সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তরফে আসেনি। যদিও প্রাইমারির ক্ষেত্রে অলরেডি একটা খাড়া ঝুলছে, সেটা হচ্ছে সিবিআই যাদের স্ক্যানারে পেয়েছে সেই রিপোর্ট কিন্তু সিবিআই জমা দিয়েছে। কিন্তু সেখানেও একটা প্রশ্ন রয়েছে যে সেই রিপোর্টেও যারা ফেক তাদের নাম এবং রোল নাম্বার সঠিকভাবে আছে কি। তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত যেহেতু ফাইনাল অর্ডার প্রাইমারির ক্ষেত্রে হয়নি, বিশেষ করে প্রাইমারি যেটা 32,000-এর যে মামলাটা তার ক্ষেত্রে যেহেতু ফাইনাল অর্ডার হয়নি, বলা যেতে পারে যে এই যে উৎসবের মশরুম আসছে আমাদের রাজ্যে, এর আগে যারা প্রাইমারি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিছুটা হলেও একটা স্বস্তি হলেও হতে পারে। যদি এই মাসে হিয়ারিং হয়ে ফাইনাল অর্ডার হয় সেক্ষেত্রেও একটা সুযোগ থাকবে এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আবার আপনার সুপ্রিম কোর্টে যাওয়ার। সুতরাং প্রাইমারির ক্ষেত্রে এক্ষুনি চাকরি চলে যাচ্ছে এরকম কিছু বলা যাচ্ছে না, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে আমার মনে হয় যদি সঠিক বিচার হয় সংখ্যাটা এসএসসির ডবলে গিয়ে দাঁড়াবে। চিটিংবাজির পরিমাণটা রাজ্য সরকার যে কি করেছে প্রাইমারিতে সেটা রাজ্যবাসী দেখতে পাবে যখন ফাইনাল ব্যাপারটা চোখের সামনে আসবে এবং ফাইনালিটি অর্ডারটা হবে, তখন সবাই এটা ব্যাপারটা বুঝতে পারবে। গতকালকে যে এসএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে যে বিভিন্ন বহিরাগত রাজ্যের ছাত্রছাত্রীরাও কিন্তু তারা পরীক্ষা দিতে এসেছে, যার ফলে কিন্তু এখানে যারা চাকরি পাচ্ছে তাদের সুযোগটা দিচ্ছে। আচ্ছা, কোথাও কি এই বহিরাগত রাজ্যের যারা পরীক্ষার্থী এই জিনিসটাকে কি আটকানো যায়? এটা দেখুন, এটা আপনার সঙ্গে আমি খুব একটা সহমত নই। বহিরাগত রাজ্যের চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে এসছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাও বাইরে পরীক্ষা দিতে যায়। কার্যত ভারতের যে কোনো সিভিল সার্ভিস বা যে কোনো স্টেটের যে সার্ভিস সেখানে বলা আছে ভারতীয় হলেই এবং 18 বছর বয়স হলেই আপনি পরীক্ষায় বসতে পারবেন। প্রেফারেন্স হয়তো দেওয়া হয় যে এই রাজ্যের হলে, তাহলে তো সেক্ষেত্রে বলতে হয় যে রাজ্য সরকার তাহলে এরপরে যদি কোনো নোটিফিকেশন বা পরীক্ষা হয় তাহলে পরিষ্কার বলে দিক যে পশ্চিমবঙ্গের বাইরের কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারবে না। আমার তো মনে হয় যে এই ব্যাপারটা একটা অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে, সেটা রিক্রুটমেন্টের প্রসেস। রাজ্য সরকার এরকম আইন তাহলে রাজ্য সরকারকে পাস করতে হবে বিধানসভায় যে রাজ্য সরকারি কোনো পরীক্ষা বা এসএসসি বা ধরুন প্রাইমারি বা যে কোনো পরীক্ষা বাইরের কোনো ক্যান্ডিডেটসরা এসে দিতে পারবে না। যদি এরকম আইন বা এরকম নোটিফিকেশান পাস করা যায় সেক্ষেত্রে বহিরাগতদের ক্ষেত্রে একটা বাধা আসতে পারে, কিন্তু আইনি বাধা কিছু নেই। কারণ অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও সাধারণত এটা থাকে এবং যে কোনো স্টেট লেভেলের পরীক্ষার ক্ষেত্রেও এটা থাকে, ভারতবাসী হলেই এবং 18 বছর বয়স হলেই পরীক্ষায় বসা যাবে। সুতরাং এইটা যেটা আপনি বলছেন, অনেকে অনেক কথা হয়তো বলবেন, হয়তো যারা মানে বাংলার পক্ষে সওয়াল করছেন, বাংলা পক্ষের পক্ষে সওয়াল করছেন, তারা হয়তো বলতে পারবেন। বাট আমি আইনের দিক থেকে একজন আইনের ছাত্র হিসেবে, একজন আইনজীবী হিসেবে এই কোর্টের আমি বলবো যে এটা একটা আইনের বিষয় এবং এটার জন্য বিল পাস করার দরকার রয়েছে। তাহলে বহু বছরের যে নিয়ম সেই নিয়ম পাল্টাতে হলে বিধানসভায়, যেহেতু বিধানসভা পশ্চিমবঙ্গে বিধানসভা